Dear students, this is Mohammad Sharafuddin, Assistant Professor, Department of Business Administration. Today, I am taking a class BBA 4th year 8th semester, course is Financial Analysis. The course title is, topic is Statement of Cash Flow. Today, I will solve a problem in front of you. Now, I'm discuss about your problems. The information relates to Delta company is given below. Some liabilities and assets are described here. 2 years are stated here, 2018 and 2019. Liabilities are accounts payable, accumulated depreciation, mortgage loan, common stock, share premium, retained earnings. Assets are cash, accounts receivable, inventory, prepaid expenses, equipment. Some additional informations are here. Then the requirements is prepare a cash flow statement for the company for 2019. Dear students, এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য একটি সমস্যা দেওয়া হলো। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য আমার একটা ব্যালেন্স শিট দেওয়া আছে এবং কিছু এডিশনাল ইনফরমেশন এখানে দেওয়া আছে। 2018 সাল এবং 19 সালের কিছু লাইবিলিটিস এবং অ্যাসেট দেওয়া আছে এবং কিছু এডিশনাল ইনফরমেশন এখানে রয়েছে। ফার্স্ট ইনফরমেশন হলো নেট ইনকাম ফর দ্য ইয়ার টাকা 12,500. Second information, depreciation expense on equipment taka 2,500. Third information, fully depreciation equipment that cost taka 1,000 was discarded and its cost was removed from the accounting records. 1/2 of the mortgage was repaid. 2,000 common stock were issued at taka 6 per share. Cash dividend of taka 10,000 were paid. তো এই এডিশনাল ইনফরমেশনের সাহায্যে আমরা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য দুটি মেথড রয়েছে। নাম্বার 1 ডিরেক্ট মেথড, নাম্বার 2 ইনডিরেক্ট মেথড। এখানে কোন মেথডে আমি তৈরি করব এটি বলে দেওয়া নেই। তবে যখন কোনো মেথডের কথা উল্লেখ না থাকবে তখন তোমরা অবশ্যই ইনডাইরেক্ট মেথডটি ইউজ করবা, কারণ এটি সবচেয়ে জনপ্রিয় একটি মেথড সারা ওয়ার্ল্ডে। তা আমি এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার জন্য একটি টেবিল তৈরি করব। Statement of cash flow. টাকা টাকা। ক্যাশ ফ্লো হয় তিনটি অ্যাক্টিভিটিস থেকে। এক নম্বর হলো ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপরে হবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, থার্ড ওয়ান ইজ ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা এখন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের নিয়ে কাজ করব। ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা আন্ডারলাইন করে নেব। ইনডাইরেক্ট মেথডে আমরা যখন অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লো বের করব, সর্বপ্রথম লিখব নেট ইনকাম। আমার নেট ইনকামটা অঙ্কে দেওয়া আছে এডিশনাল ইনফরমেশনের 1 নম্বর আইটেম হিসাবে 12,500 টাকা। এই নেট ইনকামের সঙ্গে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করব, সেটা হলো অ্যাডজাস্টমেন্ট reconcile to
net income to net cash। নেট ইনকামের সঙ্গে আমরা প্রথম অ্যাডজাস্টমেন্টটা করব হলো যত নন ক্যাশ এক্সপেন্স রয়েছে। নন ক্যাশ এক্সপেন্স কোনগুলো? অবচয়, অবলোপন, কোনো অ্যাসেট বিক্রি করে যত লাভ লস আছে সেগুলো হলো নন ক্যাশ আইটেম। তো প্রথমে আমরা অবচয়, দ্বিতীয় নম্বর সমন্বয়ে আমাদের অবচয় দেওয়া আছে, এটি লিখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট টাকা 2500। আমাদের ইকুইপমেন্টের উপরে অবচয় হয়েছে 2500 টাকা। এটি নন ক্যাশ এক্সপেন্স, তাই এটি যোগ করতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 2500। আর কোনো নন ক্যাশ এক্সপেন্স নেই। এখন যে কাজটা করতে হবে, যত কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটিস আছে এগুলার ইনক্রিজ এবং ডিক্রিজ আমাদের দেখতে হবে। অ্যাসেট পাশে প্রথম দেওয়া আছে ক্যাশ, এটি আমরা কোনো কাজ করব না, কারণ আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছি। সেকেন্ড অ্যাসেট হলো কারেন্ট অ্যাসেটের মধ্যে অ্যাকাউন্টস রিসিভাবল। 2018-এ দেওয়া আছে 31,500 টাকা, 2019-এ আছে 2018-তে দেওয়া আছে 12,000 টাকা, 2019-এ দেওয়া আছে 11,500 টাকা। তাহলে দেখো 18-তে ছিল 12,000, 19-এ হয়েছে 11,500। এই 12,000 থেকে 11,500 500 টাকা কমে গেছে। তো কারেন্ট অ্যাসেট যখন কমবে তখন আমি যোগ করব, তাই লিখব ডিক্রিজ অফ অ্যাকাউন্টস রিসিভাবল। 500 টাকা কমে গেছে, এই 500 টাকাকে আমি যোগ রাখব। দেন ইনভেন্টরি 31,500 and 32,000। 31,500 ছিল 18-তে, এটি 19 সালে হয়েছে 32,000, তাহলে 500 টাকা বেড়েছে, ইনক্রিজ করেছে। যদি কারেন্ট অ্যাসেট বেড়ে যায় তাহলে আমরা বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখব ইনক্রিজ অফ ইনভেন্টরি। 500 টাকা বেড়েছে, 500 টাকা আমরা বিয়োগ লিখব। দেন প্রিপেইড এক্সপেন্সেস 18 সালে আছে 800, 2019 সালে আছে 1000। 800 থেকে 1000 200 টাকা ইনক্রিজ করেছে। আবার অ্যাসেট বাড়লে, কারেন্ট অ্যাসেট বাড়লে আমরা বিয়োগ করব, তাই লিখব ইনক্রিজ অফ প্রিপেইড এক্সপেন্স 200। আর কোনো কারেন্ট অ্যাসেট এখানে নেই। আমরা এখন কারেন্ট লাইবিলিটিস নিয়ে তুলনা করব। লাইবিলিটিসে রয়েছে অ্যাকাউন্টস পেয়েবল। 2018 সালে আছে 7,500 টাকা, 2019 সালে আছে 6,000 টাকা, টাকা কমে গেছে 1,500। লাইবিলিটিস যদি কমে যায় তাহলে বিয়োগ করতে হবে, তাই আমরা এখানে লিখব ডিক্রিজ অফ অ্যাকাউন্টস পেয়েবল 1,500। লাইবিলিটি কমলে বিয়োগ করতে হয়, তাই আমরা ব্র্যাকেটে লিখব। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মূলত এটা এই ডেপ্রিসিয়েশনের মধ্যে এসে গেছে, এটা এখানে আর লিখব না। আর কোনো অঙ্কের ভিতরে কোনো কারেন্ট লাইবিলিটিস দেওয়া নেই। তো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের আর কোনো আইটেম বাকি নেই। এই আইটেমগুলোকে যোগ বিয়োগ করে আমরা একটু সেকেন্ড কলামে নিয়ে যাব। 2,500 যোগ 500 বিয়োগ 500 বিয়োগ 200 বিয়োগ 1,500 800। 12,500 এর সঙ্গে যদি 800 আমরা এখন যোগ করে দেই 13,300, এটির নাম হবে অতএব নেট ক্যাশ প্রোভাইডেড
by operating activities. Second activity is cash flows from investing activities. ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে কি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে শুধুমাত্র স্থায়ী সম্পদগুলোকে আনতে হবে বা বিনিয়োগ রিলেটেড আইটেমগুলোকে এখানে আনতে হবে। আমরা যদি একটি সমন্বয় দেখি, সমন্বয়ের মধ্যে দেখো 3 নম্বর সমন্বয় বলা ছিল ফুললি ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 1000 ওয়াজ ডিসকার্ডেড। 1000 টাকা মূল্যের একটি ইকুইপমেন্ট যেটা ব্যবহারের অনুপযোগী আছে সেটিকে আমরা ফেলে দিয়েছি। অ্যান্ড ইটস কস্ট ওয়াজ রিমুভড ফ্রম দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস, এবং এটির হিসাবও আমরা বাদ দিয়ে দিয়েছি। মানে এখানে আমার এই ইকুইপমেন্টের কোনো হিসাব এখানে নেই। তাহলে আমার অঙ্কের মধ্যে অ্যাসেট পাশে একটা মাত্র ফিক্সড অ্যাসেট আছে, ইকুইপমেন্ট। দেখো ইকুইপমেন্ট আমার 2018 সালে আমার ইকুইপমেন্টের পরিমাণ দেওয়া আছে 21,000 টাকা। 3 নম্বর সমন্বয়ের মধ্যে বলা ছিল 1000 টাকা মূল্যমানের একটি ইকুইপমেন্ট আমরা ফেলে দিয়েছি। তার মানে 1000 টাকা মূল্যের ইকুইপমেন্ট আর নাই। তাহলে বছর শেষে আমার ইকুইপমেন্ট থাকার কথা 20,000, কিন্তু 2019 সালে দেখো 2019 সালে আমার ইকুইপমেন্ট দেওয়া আছে 28,000। তাহলে থাকার কথা 20,000, হলো 28,000। তাহলে দেখো কত টাকার ইকুইপমেন্ট এখানে বৃদ্ধি পেল, 8,000 টাকার ইকুইপমেন্ট এখানে বাড়লো। তার অর্থটা হলো আমি 8,000 টাকা মূল্যের একটি ইকুইপমেন্ট নতুন করে ক্রয় করেছি। আর আমি যদি ইকুইপমেন্ট নতুন করে ক্রয় করি তাহলে আমার কাছ থেকে টাকা চলে যাবে, এটি একটি ক্যাশ আউটফ্লো। এখন আমি এখানে লিখব পারচেজ অফ ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট পারচেজ করেছে, টাকা চলে যাবে। কত টাকার ইকুইপমেন্ট পারচেজ করলাম? এই যে দেখো আমরা বের করে রেখেছি 8,000 টাকা। এই 8,000 টাকার ইকুইপমেন্ট বৃদ্ধি পেয়েছে, তার অর্থ 8,000 টাকার ইকুইপমেন্ট আমি ক্রয় করেছি। ইকুইপমেন্ট যদি ক্রয় করি তাহলে আমার কাছ থেকে টাকা চলে যাবে। টাকা চলে গেলে আমরা এটাকে মাইনাস ফিগারে লিখব। প্রিয় ছাত্রছাত্রীরা দেখো এখানে আর কোনো স্থায়ী সম্পদ রিলেটেড কোনো আইটেম দেওয়া নেই এবং কোনো সমন্বয় এখানে নেই, বিধায় আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আর কোনো আইটেম নেই। তাই এটাকে আমরা আউটার কলামে নিয়ে যাব 8,000 মাইনাস ফিগারে। এটি আমার নেট ক্যাশ ফ্লো, এটাকে বলবো অতএব নেট ক্যাশ। এটা মাইনাস ফিগারে আছে তাই এটাকে আর প্রোভাইডেড বলবো না, এটাকে বলবো নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং activities. Third activities, cash flows from financing activities. ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি জিনিস আসবে? এখানে আসবে শুধুমাত্র শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এবং ডিভিডেন্ড রিলেটেড যে লেনদেনগুলো আছে শুধু সেগুলো আসবে এখানে। আমার সমন্বয় নাম্বার 4-এ বলা আছে 1/2 অফ দ্য মর্গেজ ওয়াজ রিপেইড। মর্গেজ মানে হলো বন্ধকি ঋণ। বন্ধকি ঋণের অর্ধেক পরিশোধ করে দিয়েছি। আমার লাইবিলিটিস পাশে মর্গেজ লোন দেওয়া আছে 10,000 টাকা। এই 10,000-এর অর্ধেক হলো 5,000। তাহলে 5,000 টাকার লোন পরিশোধ করে দিলে টাকা আমার কাছ থেকে চলে যাবে। তাই আমি এখানে লিখব রিপেইড অফ মর্গেজ, রিপেইড অফ মর্গেজ লোন।
রিপেইড অফ মর্গেজ লোন 5,000, আমি পেইড করেছি, টাকা চলে যাবে, তাই এটাকে আমরা বিয়োগে দেখাবো। সমন্বয় নম্বর 5-এ বলা হলো 2000 কমন স্টক ওয়ার ইস্যুড এট টাকা 6 পার শেয়ার। আমরা 2000 পিস শেয়ার ইস্যু করেছি 6 টাকা করে। আমরা যদি শেয়ার ইস্যু করি তার মানে হলো শেয়ার বিক্রি করলাম, শেয়ার বিক্রি করলে টাকা আমাদের কাছে আসবে, টাকা ক্যাশ ইনফ্লো হবে, তাই এটা এখানে লিখবো হলো ইস্যু অফ কমন স্টক। দেখো 2000 শেয়ার ইস্যু করেছি 6 টাকা করে, 6 দুগুণা 12,000 টাকা। লাস্ট সমন্বয় বলা হলো ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 10,000 ওয়ার পেইড। আমরা 10,000 টাকা লভ্যাংশ পরিশোধ করেছি। আমরা যদি লভ্যাংশ পরিশোধ করি টাকা চলে যাবে, টাকা চলে গেলে আমরা বিয়োগ করব, তাহলে লিখব ডিভিডেন্ড পেইড মাইনাস করব 10,000 টাকা। দেখো আর কোনো সমন্বয় নেই। আমরা যদি লাইবিলিটিস পার্ট যদি একটু খেয়াল করি, মর্গেজ লোন আছে, এটি আমি কভার করেছি এখানে। এবার কমন স্টক আছে 40,000 আর আছে হলো 50,000, তাহলে দেখো এখানে টাকা বেড়েছে 10,000। এনিওয়ে, ইস্যু অফ কমন স্টক এটিও আমরা এখানে দেখিয়ে দিয়েছি। দেন রিটেন্ড আর্নিংসটা আমরা লিখবো না, এটি নেট ইনকামের মধ্যে আমার কভার করে ফেলে। তাহলে আমার সবগুলো আইটেম এখানে এসে গেছে। এখন আমরা যোগ বিয়োগ করে একটু দেখব কত টাকা আসে। তাহলে দেখো -5,000 প্লাস 12,000 মাইনাস 10,000 মাইনাস 3,000, এই আইটেমগুলোর যোগফল দাঁড়ালো হলো -3,000। যেহেতু মাইনাস ফিগার আসছে, আবার এটাকে বলবো নেট ক্যাশ ইউজড। নেট cash used by financing activities। দেন এই তিনটা আইটেমকে দেখো, অপারেটিং অ্যাক্টিভিটিসে 13,300, ইনভেস্টিংয়ে -8,000, ফাইন্যান্সিংয়ে -3,000। এই তিনটা আইটেমকে যদি আমরা এখন যোগ বিয়োগ করি, তাহলে দেখো 13,300 -8,000 -3,000, 2,300। আর এর সঙ্গে আমি ওপেনিং ক্যাশ যদি যোগ করে দেই, দেখো 2018 সালে আমার ক্যাশ দেওয়া আছে 6,700 টাকা প্লাস ওপেনিং ক্যাশ। আচ্ছা, এই তিনটা আইটেমের যোগফল যে 2,300 আসলো, এটির একটা নাম দিতে হবে। এটা প্লাস ফিগারে আছে, তাই এটার নাম বলবো নেট ক্যাশ ইনক্রিজ। শুধু প্লাস দেব ওপেনিং ক্যাশ। 2018 সালে আমার যে ক্যাশ দেওয়া ছিল 6,700 টাকা, 6,700 এটি লিখলাম, যোগ করে দিলে 9,000 টাকা, এটিকে বলবো এন্ডিং ক্যাশ। দ্যাটস অল। আবার 2019 সালে যে ক্যাশ দেওয়া আছে, ওখানে 9,000 টাকা দেওয়া ছিল, 9,000, দেখো সেটা মিলে গেল 9,000 টাকা। তার মানে অঙ্কটা আমাদের টু দা পয়েন্টে মিলে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই অঙ্কটি ভালোভাবে একটু দেখে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। স্টে হোম, স্টে সেফ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।